আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রপতির পদত্যাগ, সামনে কি সামরিক শাসন আসছে কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এছাড়াও বাংলাদেশে অনেক কিছুই ঘটছে। আজকে কিছুক্ষণ আগেও বিশাল বিশাল ঘটনা ঘটেছে, সেগুলো স্যারকে আগেই জিজ্ঞেস করব। তো চলুন আগে ওনার কাছে যাওয়া যায়। এখন আজকে যখন আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, এখানে সিআইএ এজেন্টস আর হিয়ার ইন দিস কান্ট্রি। মিস্টার হ্যামিল্টন, হু ওয়াজ দি সিআইএ অপারেশনস এর ইসের চার্জে ছিল, সে 25 তারিখে চেক ইন করেছে ওয়েস্টিনে, বুকিং দিয়েছে ইউনাইটেড স্টেটস। দিস জেন্টলম্যান ওয়াজ অলসো ম্যারিড টু এ বাংলাদেশি মেয়ে, বোধহয় খ্রিস্টান মেয়ে, লোরেন, বাংলাদেশি। ওর সাথে অবশ্য এখন ডাইভোর্স হয়ে গেছে। সো এই লোকটা ইজ এ ভেরি ডেকোরেটেড অফিসার অফ দ্য সিআইএ। হি ইজ হিয়ার। কি দরকার তার? কেন এসেছে? ওর কি দরকার আছে এখানে? মেবি দে উইল সে যে সার্জিও গোর আসতেছে এই জন্য এসেছে, বাট হি ইজ আ রিটায়ার্ড অফিসার। তো হি হ্যাজ কাম হিয়ার অ্যাজ এ স্পেশাল এজেন্ট টু ডু সাম এই গভর্নমেন্টকে তো বোঝা উচিত যে এই গভর্নমেন্টকে তো তারা হয়তো কনস্পিরেসি করে ফেলে দেবে। বিকজ আপনার এখানে তো কনস্পিরেটর রেখেছেন আপনি ক্যাবিনেটের মধ্যে, খলিলুর রহমানকে। খলিলুর রহমান তো পরবর্তী হতাশ, আর ইউনুস তো লাগাই আছে যে কিভাবে ক্ষমতায়। আবার এইটা প্রচার হচ্ছে যে ইউনুস কি রাষ্ট্রপতি হচ্ছে। করেন ইউনুসকে রাষ্ট্রপতি, দেন দেশকে ধ্বংস করে, দেন স্বাধীনতা শেষ করে দেশের। মানে I just don't understand what is happening. I mean, you must govern. The prime minister must govern. উনার টিম ঠিক করতে হবে। হি ডাজ নট হ্যাভ আ টিম। এক একটা মন্ত্রণালয় বসিয়ে দিয়েছেন অ্যাডভাইজার, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এন্ড হোয়াট নট। হি ইজ ফলোইং, হি ইজ ডুইং দ্য সেম লাইন অ্যাজ ইউনুস, যে এক একটা মন্ত্রণালয় 3টা 4টা করে লোক আছে এখানে বসা। যেটা ক্যাবিনেট সেক্রেটারি নর্মালি আমরা দেখেছি, বিকজ ক্যাবিনেট সেক্রেটারি তো থাকে ক্যাবিনেট মিটিংস গুলিতে। ক্যাবিনেট মিটিংস হবে, ক্যাবিনেট সেক্রেটারি এসে ব্রিফ করবে না, ওইখানে জাহিদ করে যার যা ইচ্ছা সে ইয়ে করতেছে। দোজ হু আর নট দেয়ার ইন দি ক্যাবিনেট মিটিংস। বুঝলি, এই দেশ তো একটা ঠাট্টার জায়গা হয়ে গেছে। ইটস বিকামিং এ লাফিং স্টক এই দেশটা। আর এরা কি কিছু জানে? এরা কিছু বোঝে যে কি হচ্ছে? বা উনার এই 55,000 স্কোয়ার মাইলস এর বাইরেও তো ঘটনাগুলি ঘটতেছে। মিটিংস আর গোয়িং অন, বিটুইন ভেরিয়াস স্টেক হোল্ডার্স যারা এখানে ইয়ে আছে। আপনাকে নেগোশিয়েট করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আপনি পারছেন না। আপনাকে নেগোশিয়েট করতে হবে গঙ্গার জল, পানি, মানে আপনি পারতেছেন না। আপনি ওইটা নিয়ে আপনার কোনো ইয়ে নাই। আই মিন ইউ কান্ট। আপনাকে তো, ইউ আর দ্য পাইলট। আপনি যদি না পারেন, প্রাইম মিনিস্টার যদি না পাইলটিং করতে পারেন ঠিক করে, তাহলে কি হবে? আপনার ইমেজ বাড়তেছে, বাড়ো, দেশ গোল্লায় যাক, ডাজ নট ম্যাটার। আপনাকে লোকজন বাবা করছে, আমিও করছি, যে এরকম সিধা মাথা প্রাইম মিনিস্টার আমার, সে কত জিন্স পরে, কেটস পরে ঘুরছে, মিটিংস করছে, হোয়াট আ গ্রেট ম্যান। সে সাদা মাটা খায়, ডাল ভাত, হয়তো একটা সবজি এই খাচ্ছে, 100 টাকায় নামিয়ে এনেছে লাঞ্চ। এটা তো দেশকে এগিয়ে নেবে না। আপনার পার্সোনাল ইমেজ বাড়বে, বাট দ্য কান্ট্রি উইল গো ডাউন। এইটাকে ঠিক করেন। আপনি স্টক মার্কেট ঠিক করেন, আপনি এক্সপোর্ট। আপনি জানেন মোর দেন 20-30% ইন্ডাস্ট্রিজ হ্যাভ ক্লোজ ডাউন। ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে আপনার মুভমেন্ট করতে পারছেন না। কেন পারছেন না? বিকজ অটোস, মোটরাইজ রিক্সাস ভরে গেছে। আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে এইগুলিকে বন্ধ করবেন। ইটস আ মেট্রোপলিটন সিটি, 2-3 কোটি লোকের শহর, 2টা ইয়ে আছে, মিউনিসিপাল কর্পোরেশনস আছে, সিটি কর্পোরেশনস আছে এই দেশে, এইখানে 2টা। কিভাবে এইগুলি চলবে? আপনি তো মিনিমাম যেগুলি করা ওইটা করছেন না। আপনি ইনভেস্টমেন্ট চাচ্ছেন। ডু ইউ নো যে এয়ারপোর্টে আপনি তো বলেছেন যে আপনি ভিসা বিহীন আসবেন, এয়ারপোর্টে ভিসা নিয়ে নেবেন। 2 ঘন্টা বসে থাকতে হয় ভিসার জন্য। কেন? আপনার কাছে এত
এডুকেটেড এত লোকজন আছে, বিডার চেয়ারম্যান সাংঘাতিক ব্যাপার, স্ট্যান্ডার্ড চার্টার থেকে এইচএসবিসি থেকে নিয়ে এসেছেন। ভাই মেক ইট অনলাইন। আপনার এখানে ইনভেস্টর যদি আসে, সে অনলাইনে ভিসা করে চলে আসবে ফ্রি, এইখানে এসে 2 মিনিটে স্ট্যাম্প করে বেরিয়ে যাবে। 2 ঘন্টা বসে থাকতে হয়। ওরা যখন এসে আমাদেরকে বলে, লজ্জা লাগে। ওরা বলে আমরা ইনভেস্টমেন্ট করবো না তোমার দেশে, তোমার দেশে তো ল এন্ড অর্ডার নাই। আমি বললাম কেন নাই? বলে এই যে রাস্তায় যখন আমরা বের হই, 1-2 কিলোমিটার যেতে আমাদের লাগে 1 ঘন্টা 45 মিনিট। আর তো এরকম আমরা কোন সিটি দেখি নাই যেখানে এত সময় লাগে। এক সময় ব্যাংককে তারা বলে যে ব্যাংককে লাগতো, বাট ব্যাংককে এখন লাগে না। সো ওরা তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে, আপনি তো এদিকে আপনার ইয়ে করা উচিত, কনসেন্ট্রেট অন দিস থিংস। সেটা না করলে মুশকিল হয়ে যাবে। কনসেন্ট্রেট অন দ্য মার্কেটস। জনগণ 100 টাকা 150 টাকা করে যদি সবজি খায় কিভাবে হবে? সো we are in a very bad shape. আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, ইভেন লোকাল ইনভেস্টমেন্ট আসবে না। আপনি এই কয়েকদিনের মধ্যে 1-1.5 মাসের মধ্যে আপনি মোর দেন 9,000 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে গেছেন সরকার চালানোর জন্য। আপনি এই টাকাটা নিয়ে গেলে আপনার ব্যাংকে তো টাকা নাই, মোস্ট অফ দ্য ব্যাংকস গুলি তো আপনার দেওয়ালিয়া। আপনি ব্যবসায়ীরা কি করবে? যারা ব্যবসা করে ওদের জন্য যে ক্রেডিট দরকার, যারা ইন্ডাস্ট্রি চালায় ওদের ক্রেডিট দরকার, ওদেরকে তো আপনি ক্রেডিট দিতে পারবেন না, বিকজ আপনি নিয়ে যাচ্ছেন সরকার চালানোর জন্য টাকা। এইটার উপরে আপনি কনসেন্ট্রেট করেন যে এইটা কিভাবে করব। জুডিশিয়ারিকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেন, ওইখানে কোথায় প্রবলেম আছে। আগে জুডিশিয়ারি কিভাবে চলতো 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, ইন্ডিপেন্ডেন্ট এখনকার চাইতে অনেক বেশি, এই মাসদার ফাসদারের চেয়ে অনেক বেশি ছিল। আপনি তো চান না মনে হয় ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যার জন্য সচিবালয় করেন নাই। So, concentrate on these things, concentrate on good governance, work for the people, not for yourself, not for your image, work for the image of the country. আজকে সোলেমান তো বলছে যে ফ্যাসিস্টের সময় তো যে ডেভেলপমেন্ট হয়েছে, যে ধরনের, ওরকম ফ্যাসিস্ট যদি থাকে তাহলে দ্যাট ইজ বেটার দেন দিস গভর্নমেন্টস, সামথিং লাইক দিস। সোলেমানেরটা দেখেন, ওর কন্টেন্টটা আজকের দেখেন, সে কি বলেছে। আপনার কাছে না থাকলে আমি পাঠিয়ে দেব, কোনো অসুবিধা নেই। স্যার এখন এই যে থার্ড টার্মিনাল, আমাদের থার্ড টার্মিনাল আমরা এতদিন শুনেছি যে জাপানকে দিয়ে দেওয়া আছে, জাপান ইয়ে করবে, এখন আবার আমেরিকা চাচ্ছে, কি করবে বাংলাদেশ? আরে বাবা, দেশটাকে দিয়ে দেন না আমেরিকাকে, আর প্রাইম মিনিস্টার গভর্নর হয়ে যাক না, এটা একটা প্রদেশ হয়ে যাক আমেরিকার। অ্যাটলিস্ট আমরা ইউএস পাসপোর্ট পাবো, পৃথিবীতে অনেক দেশে ভ্রমণ করতে পারবো ভিসা ছাড়া। দরকার কি আছে আপনার? দিয়ে দেন, বিকাম আ গভর্নর, মেক ইট এ স্টেট। কত 52nd বা 53rd স্টেট বানা দেন দেশটাকে, যদি সবকিছু আমেরিকাকেই করতে হয়। এক সময় গালাগালি আমরা করেছি সবাই মিলে যে শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, বাট শি ওয়াজ আ মাচ বেটার। কেউ তো দেখাতে পারে নাই যে ইন্ডিয়াকে সব দিয়ে দিয়েছে। উনি হয়তো ওনার বক্তৃতায় বলেছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি জীবনভর তারা মনে রাখবে। মেবি দিস ইজ হোয়াট হি সেড, বিকজ পলিটিক্যাল স্পিচেস তো এই ধরনের হয়, এটা কোনো অন্যায় না। কিন্তু ইন্ডিয়াকে দেশ বিক্রি করে দিয়েছে এটা তো কোথাও পাই নাই আমরা, কিন্তু এখন আমরা পেয়েছি যে ইউনুস দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, এন্ড এই গভর্নমেন্ট ওইটা নিয়েই এগোচ্ছে। স্যার আমরা এতদিন মিডিল ইস্ট থেকে গ্যাস আনতাম, এলএনজিটা আমদানি তো মিডিল ইস্ট থেকে ওপেন মার্কেট থেকে বিটিং এর মাধ্যমে। এখন আমরা কেন 50% বাড়তি দিয়ে আমেরিকা থেকে? ট্রান্সপোর্ট কষ্ট তো বেড়ে যাবে। সবকিছুই বাড়বে, সবকিছু, আপনার প্রাইসিংটা বাড়বে, আপনার ট্রান্সপোর্টেশনটা বাড়বে, তারপরে আপনার ওদের ইচ্ছা হলে মাঝ পথ থেকে চলে যাবে, যদি ওরা আপনার উপরে রাগ করে, বলে স্টপ, টার্ন অ্যারাউন্ড এন্ড গো টু অমুক জায়গায় দিয়ে আসো, ওইটা বাংলাদেশকে দেওয়ার দরকার নাই। সো আপনি তো ওদিকে যাচ্ছেন, আপনি তো দাসত্বের মধ্যে চলে গেছেন। ইন্ডিয়ার দাসত্ব তো আমরা ছিলাম না, এটি শেখ হাসিনার সময় তো আমরা দাসত্বের মধ্যে ছিলাম না, অথচ আমরা কত চিৎকার করেছি, আমিও করেছি যে ইন্ডিয়ার দাসত্বতে চলে গেছি। আমাদের একটা এগ্রিমেন্ট দেখাতে পারে নাই যে শেখ হাসিনা যেটা ইন্ডিয়ার সাথে করেছে। শেখ হাসিনা তো সরকারে ছিল না, ফরেন অফিস কি দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? দেখাতে পারে নাই তো। এই আসিফ নজরুল
দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? 26 লাখ ইন্ডিয়ানস আছে, আমরাও বলেছি যে ওদেরকে সরিয়ে দাও, কিন্তু কই 26 লাখ দেখি না তো, চোখে পড়ে না তো। সো কোয়েশ্চেন ইজ, পলিটিক্যালি আমরা অনেক কথা বলেছি, এখন আমরা বুঝতে পারছি যখন শেখ হাসিনা এখন দেশে নাই, সরকার আরেকজন চালাচ্ছে, ইউনূস চালিয়েছে, এখন আমার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান সাহেব, উনি চালাচ্ছেন, এখন আমরা কদর কি ছিল বা উনি কি করেছেন দেশের জন্য, এইটা এখন আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। হ্যাঁ ঠিক আছে, কারাপশন হয়েছে, লুটপাট হয়েছে, সব দেশেই হয়। কি সাউথ কোরিয়াতে লুটপাট হয় নাই ইসের পার্কের সময়, কিন্তু দেশ কোথায় চলে গেছে? আপনার মাহাতিরের সময় কি হয় নাই? বলে নাই যে মাহাতিরের সময় সবাই বলেছে যে মাহাতির অমুককে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করে দিয়েছে, অমুককে এত বড় লোক বানিয়ে দিয়েছে, কিন্তু মালয়েশিয়া তো চলে গেছে ফার্স্ট ওয়ার্ল্ডের মতন। আপনি যদি কুয়ালালামপুরে ল্যান্ড করেন, আপনি বের হবেন দেখবেন যে ইটস লাইক এ ফার্স্ট ওয়ার্ল্ড। আপনি এই যে ইসে ব্যাংককে তাসকিন মাসকিন এই যে যারা ছিল প্রাইম মিনিস্টার, কারাপশনের কেসেস আছে ওদের উপরে, সবকিছু আছে, কিন্তু দেশকে কোথায় নিয়ে গেছে? যেখানে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আই হ্যাভ সিন দ্যাট ইন দি আর্লি 1990s। আপনার আমরা ট্যাক্সি করতাম না, হেঁটে চলে যেতাম শপিং করে, বিকজ ট্যাক্সি যেতে যদি 3 ঘন্টা লাগে ওইখানে, আমি হেঁটে আধা ঘন্টার মধ্যে চলে যাব সেখানে, 25 মিনিটে চলে যাব। বাট লুক এট দ্য ডেভেলপমেন্ট দ্যাট দে হ্যাভ মেড, লুক এট দ্য ডেভেলপমেন্ট। কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে থাইল্যান্ডে, কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলেন। ইভেন মালয়েশিয়াতে দেখেন এখন কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মাহাতির তো 20-22 কত বছর যেন ছিল, কোথায় গেছে মালয়েশিয়া? শেখ হাসিনাও তো চেষ্টা করতেছিল, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, বিকজ আওয়ার ব্রেনস ওয়ার কারাপ্টেড বাই সাম পিপল দ্যাট শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজকে ইভেন জামাত পন্থী সোলেমানও এটা স্বীকার করতে রাজি হয়েছে, আমিও স্বীকার করতে রাজি হয়েছি যে আমরা বুঝতে পারি নাই যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। বিকজ এখন যখন কম্প্যারিজন করতে বসলাম, ইউনূসকে দেখলাম 18 মাস বা কয় মাস, এখন 6 মাস যাবত ওনাকে দেখছি, এখন বুঝতে পারছি যে কোথায় কি হচ্ছে। এখন আমরা বুঝতে পারছি যে দেশকে বিক্রি করা দিয়েছে ইউনূস সরকার থেকে নিয়ে, কন্টিনিউয়েশন চলছে। এই জন্যই তো সাহস করে অ্যাম্বাসেডর যে সবাই সাথে গিয়ে সব কানে নাক গলাম। আরে মুক্তিযুদ্ধের লিস্টের সাথে ওর সহায়তা আমার কেন লাগবে বা কি লাগবে? ইউ টেল মি। আমাদের এখানে তো এখনো মুক্তিযোদ্ধারা আছেন, আই গট এ মিনিস্ট্রি ফর মুক্তিযোদ্ধা, উনি কাজ করছেন তো, উনি তো যে গ্যাজেটে যেগুলি ভুয়া আছে ওইগুলিকে বের করছেন উনি। বাস চলে আসলেন মুক্তিযোদ্ধার লিস্ট বানানোর জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আরে আগে ইরানের সাম্বাল দাও, আগে ইরানের সাম্বাল দাও, আগে তোমার ঘাটিগুলি যে আছে বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া, কাতার, জর্ডান, এইগুলির আগে বাঁচাও, তারপরে আইসো বাংলাদেশে কিছু করতে। ফাইজলামি পাইছে একদম। থ্যাঙ্কস টু শেখ হাসিনা যে দেশ অ্যাটলিস্ট কিছুটা এগিয়েছিল, এখন সবাই টেনে হেঁচড়ে পিছিয়ে নিয়ে আসতেছে। ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং, কোনো হিসাব আছে? আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আপনারা বলেছেন কত কোটি যেন এমপ্লয়মেন্ট দেবেন, এমপ্লয়মেন্ট কি আকাশ থেকে পড়বে না? আপনার ওই যে ইয়ে কি করে, ওই যে আরে ওই যে ইয়ে আমার সদ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে ইয়ে যে ক্যানাল ওই যে বানাচ্ছে ওইগুলি, কর্মসূচি, জি জি জি, ওইগুলি দিয়ে আপনি এমপ্লয়মেন্ট করে দেবেন। কি যে তামাশা চলছে। আপনি একটা কথা ভালো তুলেছিলেন যে মানে রান্নার গ্যাস নেই, আজকে রাতের 3টায়, মানে একদম ভোর রাত 3টা বাজে বাংলাদেশ সময়, হঠাৎ করে আমি দেখলাম যে আমার ফেসবুকের কিছু মহিলা আছে যারা আমার কন্টেন্ট শুনে, ওদের মধ্যে 2জন মহিলাকে দেখলাম যে রাত 3টার সময় অনলাইনে। তাই ফোন দিলাম তাদের, 2জনকে গ্রুপ কলে নিলাম, তাই নিয়ে বললাম যে আপা আপনারা রাতের 3টায় ঘটনা কি? তোনারা বলতেছে ভাই
গাজীপুর তখন- বাড়ি। ওনারা বলতে ভাই রাতের 3টায় উঠে রান্না করতেছি, সকালে তো আবার সেই 5:30টায় বাইরে হবে গার্মেন্টসের চাকরির জন্য। আমরা জি। রাতের 11টায় আইসা খাইয়া একটু ঘুমাই, 2-3 ঘন্টা পর উঠে রান্না করতে হয়। সারাদিন গ্যাস থাকে না, চুলাই জ্বলে। হ্যাঁ, সেটাই তো বলছি যে সারাদিন গ্যাস থাকে না। কি বিপদে আছে জনগণ চিন্তা করেন। আর এই বিপদ তো ছিল না আমাদের শেখ হাসিনার সময়। আই এম গ্রেটফুল টু শেখ হাসিনা যে উনি দেশকে এত এগিয়ে নিয়ে গেছিলেন, এবং আমরা যেভাবে আমেরিকান কনস্পিরেসি করে ওনাকে যেভাবে সরালাম ইউএস এর টাকা খেয়ে দালালি করে, এই খলিলুর রহমান টমান এরা যেভাবে দালালি করেছে ওনাকে সরানোর জন্য, যে কনস্পিরেসি করেছে, জামাত ইসলামী যে কনস্পিরেসি করেছে, এরা ছিল না ওই কনস্পিরেসির মধ্যে। বিএনপি ওরকম ইয়ে ছিল না, বাট এরা করেছে সব কনস্পিরেসি। আজকে আপনি দেখেন দেশ কোথায় আছে, কোনো কিছু হচ্ছে না দেশে। আপনি 1-1.5 কিলোমিটার যেতে আপনার 2.5-3 ঘন্টা লাগছে। আজকে আপনার ট্রেন সার্ভিস ইজ নট গুড, আপনার বাস সার্ভিসেস আর নট গুড। আপনি মহা বিপদে আর জ্বালায় আছে বাংলাদেশিরা। আপনি দেখেন ইলেকট্রিসিটির এই দাম নিয়ে প্রোটেস্ট হচ্ছে বাংলাদেশে, অনেক জায়গায় প্রোটেস্ট হচ্ছে। আপনার হাতেও নাই যে আপনি এগুলি কমাবেন, আপনার বুদ্ধিও নাই যে কিভাবে কমাবেন, বিকজ আপনি আইএমএফ এর ইসে আপনাকে ঢুকিয়ে দিয়েছে ইউনুস। যেভাবে শেখ হাসিনার যে আইএমএফ প্রোগ্রামে গিয়েছিল, শি হ্যাড গট মানি, টাকা পেয়েছে, $1 বিলিয়ন বাকি ছিল, ওইটা আর দেয় নাই তারা। এখন আমরা বলেছি যে আমরা ওই প্রোগ্রামে নাই, আমরা নতুন প্রোগ্রাম করব। করেন নতুন প্রোগ্রাম। আপনি ইলেকট্রিসিটি আর আপনি ট্যাক্সেস যেভাবে বাড়াবেন, যেভাবে আপনি সন্ত্রাসী ব্যবস্থায় সরকার ট্যাক্স আদায় করবে, এই দেশের মানুষ কিন্তু সহ্য করবে না। At least the businessmen will not do business. Industrialists will not run their industry. Because চাঁদা দিতে হয় প্রত্যেকটা কাজের জন্য। Corruption is at the highest. এই যে বললাম আমি, এই যে আপনি কোন দুঃখে, ভাইরে কোন দুঃখে আপনি আপনার অর্গানাইজিং সেক্রেটারি, অমুক তমুক ওদেরকে আপনি এসব কর্পোরেশনে দিয়েছেন। কোন দুঃখে? আপনার আম্মা তো এই কাজগুলি করেন নাই, আপনার বাবা এগুলি করেন নাই। দে হ্যাড এ লাভলি টিম, খুব ভালো টিম ছিল ওদের ক্যাবিনেটটা দেখেন, আপনার ক্যাবিনেট দেখেন, কাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আপনার কি লোক নাই? আমি তো বলেছি যে যদি আপনার অসুবিধা হয় সংবিধান এমেন্ড করেন, 10% আপনি টেকনোক্র্যাটসের জায়গায় আপনি 30% করেন, but get experts who can run this country. These people, your cabinet cannot run this country. Your cabinet does not have that depth. Your cabinet does not have the capacity to run this country. Governance দরকার, আবার জনগণের ইমিডিয়েট নিডস গুলি মিট করতে হবে। আপনি কি করছেন? আপনার ওই বাচ্চাদের ফুটবল খেলা দেখে রাষ্ট্রের বা নেশনের তো কোনো লাভ হবে না। You can go and enjoy, that's okay. That's okay. আপনি বলবেন যে না আমি ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, আপনার দরকার নেই তো। আপনার তো ফুটবল ফেডারেশন আছে, ওরা কাজ করছে তো, এমন তো না যে ওরা কাজ করছে না। You have got a good president. আপনার ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট আছে, হি ইজ আ গুড প্রেসিডেন্ট। হি নোজ যে কিভাবে এইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ফুটবলকে, সে করছে তো কাজ। ছাড়াও আমার কাছে যে রিপোর্ট আছে 781 জন আপনার এসপি, ডিসি, ওসি, সর্বনিম্ন এসআই এবং যুগ্ম সচিব, নিচু পর্যায়ের আরো কিছু, সব বের করে দিবে আগামী 15 দিনের ভেতরে। স্যার 15 দিনের ভেতরে সব বের করে দিবেন, আমার কোনো সমস্যা নাই, ওকে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমাদেরকে এই ধরনের কর্মকর্তাকে আমরা অলরেডি তৈরি করতে পেরেছি যে এদের বের করে দিয়ে আমরা আবার নতুন কর্মকর্তা আনলে সে সেম সার্ভিসটা দিতে পারবে? না শুনেন, আপনার তো অসুবিধা নেই, আপনি বিদেশে থাকেন। আমাদের তো অসুবিধা আছে, আমরা তো দেশে থাকি, বিকজ ওরা তো পারবে না।
এটা এত সহজ কাজ না তো। আপনার সিভিল সার্ভেন্টস তৈরি করা এটা এত সহজ না, বিকজ আমাদের ট্রেনিং প্রোগ্রামস গুলিও আর নট প্রপার। যে আপনি যে লেভেলের আপনার দরকার সিভিল সার্ভেন্ট, আমাদের কিন্তু ওই লেভেল না। আমাদের লেভেল ইজ পুয়ার। বাই? বিকজ অফ আর এডুকেশন। হ্যাঁ, এটার মধ্যে যদি 2-3% ভালো হয়, শিওর ডেফিনেটলি হবে, বাট তারা নিজেদের চেষ্টায় ভালো হয়েছে বা হচ্ছে। বাট আদারওয়াইজ আপনার যে ট্রেনিং প্রোগ্রাম, আপনি যেভাবে ট্রেনিং দিচ্ছেন, ওই ট্রেনিং এ তো কোনো কাজ হবে না। আমরা জানি না, কিছুদিন আগে এই গভর্নমেন্ট আসার পর we had sent some joint secretaries and additional secretaries for training to Pakistan. ঠিক আছে, ওরা কি ট্রেনিং নিয়ে আসছে, আসার পর আমরা এটা কোনো কিছুই পাই নাই যে ওদেরকে কি কি ট্রেনিং দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট একজন টিম, যারা যে টিম গেছিল ওইখান থেকে 1-2 জনকে তো অ্যাটলিস্ট পাবলিকলি এসে বলার দরকার ছিল, বিকজ আমরা তো পাবলিক, আমরা তো জানি না আপনি ওই ট্রেনিং কি পেয়েছেন, ওই ট্রেনিং এ আপনার কতটুকু লাভ হয়েছে। তো ট্রেনিং তো হয়, সবসময় পাঠানো হয়, পাকিস্তানে যায়, ইন্ডিয়ায় যায়। এটা শেখ হাসিনার সময়, এমন না যে পাকিস্তানে আপনার আর্মির লোকজন যায় নাই ট্রেনিং এ, বা স্টাফ কলেজগুলিতে যায় নাই, বা ইন্ডিয়ান এসে যায়নি, যে অলওয়েজ বিন দেয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? আপনি দেখেন, যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ যখন দেশে ছিলেন না, তখন আপনি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস কে মোটামুটি একটা সিস্টেম করে আপনি বের করেছেন, বা উনি রিজাইন করে চলে গেছে। ঠিক আছে, সবসময় তো মানুষ রিজাইন করে বিকজ আপনি এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেন যে ওকে রিজাইন করা ছাড়া কোনো উপায় থাকে না। সো এইটা আপনি 5 দিন আরো ওয়েট করতেন, সুপ্রিম কমান্ডার কে বিদায় দিয়ে দেবেন, যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ ইসে আছে, কি বলে, টার্কিতে আছে। তো এখন আমি হয়তো এক প্রক্রিয়া হতে পারে যে আমি বাদ দিয়ে দিই, আর্মি চিফকেও বাদ দিয়ে দিই। সো প্লিজ রিমেম্বার যে আপনার কিনা পাকিস্তানের প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ, সে যখন মুশাররফ ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, চিফ অফ স্টাফ, সে একটা ট্যুরে ছিল, শ্রীলঙ্কা গেছিল ট্যুরে। শ্রীলঙ্কার থেকে আসার সময় while he was about to land, তখন আর্মি চিফকে মুশাররফকে বাদ দিয়ে নোটিফিকেশন করে নওয়াজ শরীফ তার অফিসে ডেকে এনে মিনিস্ট্রি অফ ডিফেন্সের লোকজনকে যাদের দরকার ওইখানেই বসে সব করে একজনকে দিল। কি হলো সেটাতে হলো এই যে পারভেজ মুশাররফ had to overthrow the government. ঠিক আছে, তো এরকম জিনিসগুলি হয়। আপনি দেখেন থাইল্যান্ডে ওভারথ্রো হচ্ছে গভর্নমেন্ট। সো প্রাইম মিনিস্টারকে তো একটু শুড বি ভেরি কেয়ারফুল যে আপনি আপনারা গভর্নমেন্ট ওভারথ্রো করেছেন, আপনার গভর্নমেন্টও ওভারথ্রো করেছে। লাইক জিয়াউর রহমান সাহেব সায়েম সাহেবকে সরালেন, সায়েম সাহেব ওনার বইতে লিখেছেন যে সে এসে আমার বেডরুমে তার বুটটা আমার ইসের উপরে, বেডের উপরে রেখে আমাকে বলল রিজাইন করতে। আমি বললাম, তখন আমাকে সারাউন্ড করে ফেললো আর বলল রিজাইন করো। জুতাটা বেডের উপরে, আপনার প্রেসিডেন্টের বেডের উপরে, হু ইজ অলসো দি চিফ জাস্টিস ছিলেন। সো আপনি, তারপরে আপনাকে ওভারথ্রো করে দিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। So you must remember these things. You must remember these things. আপনার মারামারির জন্য 111 আসলো, আপনার জন্যই আসলো, এই বিএনপির জন্য আসলো। কেন বিএনপির জন্য আসলো? বিকজ কেএম হাসান সাহেবের আপনি ওই রিটায়ারমেন্ট এজটা বাড়িয়ে দিলেন, যেন কেএম হাসান সাহেব বিকাম দি লাস্ট রিটায়ারিং চিফ জাস্টিস। সবখানি তো ম্যানিপুলেট করেছেন। আজকে যে আর্মি অফিসার্স আর সাফারিং টুডে বিকজ তারা র্যাবে ছিল, এই র্যাব সৃষ্টি আপনি করেছেন, আপনার বিএনপি করেছে। এই র্যাব সৃষ্টি করে আপনি এখানে আর্মি অফিসারদেরকে ঢুকিয়েছেন। ভালোর জন্য না খারাপের জন্য তা আমার দরকার নাই, কিন্তু ওরা এইখানে ঢুকে দেখেন
ওরা কি করেছে, কোন ক্রস ফায়ার্স করেছে, লোকজন মেরেছে, এখন দে আর ফেসিং ট্রায়াল। ওরা তো নিজে আসে নাই এইখানে সার্ভ করতে, দে ওয়ার সেকেন্ডেড, বিকজ আপনি ওইভাবেই করেছেন যে লেফটেন্যান্ট কর্নেল এসে উইল বি দি ডেপুটি এবং অপারেশনস এর হেড আর্মির লোক হবে অমুক, কিন্তু আপনি করেছেন, ইউ আর কন্টিনিউ উইথ দ্যাট। তো এখন ধরেন আর একটা গভর্নমেন্ট আসলে সে বলবে কন্টিনিউ করো, ধরে নিয়ে আসো এইগুলি তো। ওই বেচারাদের কি দোষ? আর্মি অফিসার্স, বিকজ আপনি জানেন আর্মি ওয়ার্কস অন কমান্ড। আজকে যদি আপনি একটা আর্মি অফিসারকে বলেন আগুন জ্বলছে, বলেন এটার মধ্যে ঝাঁপায় পড়ো, সে ঝাঁপায় পড়বে, বিকজ দ্যাট ইজ দ্য ট্রেনিং। when your commander says do it, ওদের ট্রেনিং তো, ওরা তো রিবেল করতে পারবে না, বিদ্রোহ তো করতে পারবেন না, বিদ্রোহ করলে তো বিদ্রোহ। ওদেরকে তো ওদের এখন এই বেচারারা দেখেন কমিশন নিয়েছে, কত কষ্ট করেছে, ওদের ফ্যামিলিজ কষ্ট করেছে, ওদের বিরুদ্ধে এখন মামলা হচ্ছে, বিকজ ওদেরকে দিয়ে গভর্নমেন্ট, ওয়েদার ইট ইজ দি আওয়ামী লীগ গভর্নমেন্ট অর দ্য বিএনপি গভর্নমেন্ট, আপনারা ওদেরকে দিয়ে এইসব কাজ করিয়েছেন। সো দিস পুয়ার চ্যাপস আর সাফারিং। দি স্টেট হ্যাজ স্পেন্ড অনেক টাকা খরচ করে একটা কমিশনড অফিসারকে বের করার জন্য, অনেক টাকা খরচ হয়, এত সোজা না। এই যে কমিশন পায় যারা, অনেক খাটতে হয়, পড়াশোনা করতে হয়। পলিটিশিয়ানদেরকে তো পড়াশোনা করতে হয় না, মুখ থেকে যা ইচ্ছা তাই বলে দেয়, কোনো পড়াশোনা দরকার নাই। আর পার্টিকুলারলি বাংলাদেশের পলিটিশিয়ানদের কোনো পড়াশোনা দরকার নাই। আপনি তো ইন্ডিয়ান পলিটিশিয়ানরা বা পাকিস্তানি পলিটিশিয়ানরা তো তাও বলতে পারবে, নেপালিজ পলিটিশিয়ানরা, শ্রীলঙ্কান পলিটিশিয়ানরা, যে আচ্ছা ওই কেসে সুপ্রিম কোর্ট এই কথা বলেছে, তাহলে আমাকে এইটা করা উচিত না। আপনার এখানে কোন ব্যুরোক্র্যাট, নট আ সিঙ্গল ব্যুরোক্র্যাট knows what is going on in the judiciary. ওকে যখন আপনি বলবেন যে আপনাকে তো এই কথা বলে, আমি তো জানি না, আপনার ডিএজি এজি সবাই ওইখানে বসে আছে, আপনি বললেন যে জানি না। ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এরশাদ সাহেব যাওয়ার পর থেকে। আই এম সরি, 1991 was not so bad, 1996 was not so bad, তারপর 2001 এ আসার পর আপনারা যা দেখালেন কারাপশন, যেভাবে আপনারা করলেন, এখন আবার এসে ওইটার থেকে তো শিক্ষা নিল অন্যরা, যে এইভাবে টাকা বানান যায়। তারপরে এখন এসে আবার আপনি যদি এইসব উলট পুলট এইগুলি জিনিসগুলি এরকম শিক্ষা দেন, তাহলে কালকে আমি সরকারে আসলে আমিও বলবো যে শালা এটা তো করা যায়, করি। আমি কি বলবো, I can't tell you, you stay in a foreign country, we stay here, আমরা প্রত্যেক মুহূর্তে একটা টেনশনে থাকি বিকজ অফ আ পলিটিক্যাল লিডারশিপ। স্যার, অনেক দর্শক অনুরোধ জানাচ্ছেন যে স্যার একটু দেশকে বাঁচান। এই যে আমি একটা কমেন্টস তুলে দিয়েছি, এর শত শত কমেন্টস আছে, স্যার দেশকে বাঁচান, আপনারা কথা বলুন, আপনারা বললে হয়তো দেশে কিছু হবে। স্যার, আমার সর্বশেষ যে প্রশ্নটা, বর্তমান পরিস্থিতি আপনি দেখছেন আমেরিকার বিশাল এক অনভয় এখন বাংলাদেশে আছে, যেখানে সাবেক, বর্তমান, ভবিষ্যতের অনেক ডিপ্লোম্যাট অলরেডি বাংলাদেশে, এবং সিআইএ এর এজেন্ট সাবেক বর্তমান সব বাংলাদেশে। করিডোর দিবে কি দিবে না সেটা সরকার জানে, ওদিকে চায়না বলছে করিডোর হয়ে যাচ্ছে, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা, রাষ্ট্রপতি তো চলেই গেল। আপনার কি মনে হচ্ছে এখন স্যার, সামনে কি কোনো বিপর্যয় আছে, নাকি আমরা আবার সামরিক শাসনের নিচে চলে যাব, কোনটা মনে হয়? দেখেন, যদি এই সরকারের গভর্নেন্সের অভাব থাকে, যদি এই সরকারের চান্দাবাজি বন্ধ না হয়, বহিষ্কার ইজ নট দি আনসার। আপনি বহিষ্কার করবেন আবার নিয়ে নেবেন, দ্যাট ইজ নট দি আনসার। এই জিনিসগুলি যদি বন্ধ না হয়, এই ললেসনেস, যার ইচ্ছা, এই দেখেন আজকে রাজশাহীতে, ঢাকায় সেনেট মিটিং এ ডাকসুর লোকজন ঢুকে গেছে। হ্যাঁ, রাজশাহীতে আপনি দেখেছেন ওই যে ছেলেটা আছে রাকসুর যে জেনারেল সেক্রেটারি, সে কি করেছে? হ্যাঁ, জি জি, মারতেছে ছাত্রদেরকে, whatever his name is, আমি ওর নামের সাথে আমার বিরাট লোক হয়ে গেছে, তো এত বড় বড় লোকদের নাম আমি মনে রাখতে চাই না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এদের নাম মনে রেখে আমি কি করব, ওরা খুব বড়, খুব বিরাট বিরাট।
পড়াশোনা করবে না, কিচ্ছু করবে না, এইগুলি করবে, বলবে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের হলের মধ্যে এত বন্দুক আছে যে আমরা 1 সপ্তাহ 10 দিন 15 দিন আমরা ফাইট দিয়ে যেতে পারি, এইটাই পারবে, এর বাইরে কিছু এইখানে কিছু নাই, ইউ সি। সো ওদের নিয়ে আমি আলাপ করব না। আমি আমার প্রধানমন্ত্রীকে যেটা বলবো যে আপনি দেশের মধ্যে ঐক্যমত সৃষ্টি করেন। এখন পর্যন্ত আমি যা দেখেছি আপনি এদিকে যাচ্ছেন না, ঐক্যমত সৃষ্টি করার চেষ্টা করছেন না আপনি, বিকজ শেখ হাসিনা হ্যাজ সেড শি উইল কাম। এবং আপনাকে বলে রাখি প্রধানমন্ত্রী সাহেব যে শেখ হাসিনা ইজ অলসো হ্যাভিং মিটিংস, ওকে অনেক বিদেশি রাষ্ট্র আর গোয়িং টু সাপোর্ট হার ওয়েন শি কামস টু বাংলাদেশ। আপনারা হয়তো জানেন না, খলিল আপনাকে ঠিক করে ইনফরমেশন দিচ্ছে না, বাট শি ইজ ইন টাচ এন্ড শি ইজ টকিং, যে রিপোর্টস আমরা অন্য জায়গার থেকে খুঁজে খুঁজে বের করে, ইউ সি। সো এটা খেয়াল করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইসে তো খবর থাকে আসে, সো এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। এই জন্য আমি বলি যে প্লিজ আপনি যান ইউএন জেনারেল অ্যাসেম্বলি, অফকোর্স আপনি প্রধানমন্ত্রী হিসাবে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন, কোনো প্রবলেম নাই, উই উইল অ্যাপ্রিসিয়েট ইউর ভাষণ, কিন্তু যে ভাষণটা দেবেন ওটার উপরে আমল করেন। ভাষণ দেওয়া আর আমল করা আর টু ডিফারেন্ট থিংস অল টুগেদার। তারপরে দেখেন আপনার ব্রিক্সের একটা ওই সেপ্টেম্বরে ব্রিক্সের একটা ইয়ে আছে বোধহয় জেনারেল অ্যাসেম্বলিতে আপনার যাওয়ার আগে, ব্রিক্সের যে ডেটস আমার কাছে আছে এই মুহূর্তে আমার সাথে নাই, ব্রিক্সে যান, গিয়ে সেখানে আপনি আলাপ করেন উইথ দি ইন্ডিয়ান্স, গঙ্গার পানির জন্য আলাপ করেন, তিস্তার পানির জন্য আলাপ করেন, আপনি বর্ডার ইস্যুস নিয়ে আলাপ করেন সেখানে, বিকজ সাইডে bilateral মিটিং করেন উইথ দ্য প্রাইম মিনিস্টার, সেখানে আপনি আলাপ করেন যে শেখ হাসিনা হ্যাজ সেড শি ইজ গোইং টু কাম, ওইটা একটা এগ্রিমেন্টে আসার চেষ্টা করেন যে উনি আসলে কিভাবে আসবেন, কোন পথ দিয়ে আসবেন, ওনার সিকিউরিটি কে দেবে, ওনার আপনার উনি এসে এইখানে থাকবেন কোথায়, নানান জিনিস আছে যেগুলি আলাপ করতে হবে। যদি আপনি আলাপ না করেন আর যদি আপনার পলিটিক্স এমন হয় যে আমি মুখে বললাম একটা ভিতর দিয়ে করলাম আর একটা, যে আপনি যদি বলেন কথা কিন্তু এটাই জেনে শুনে বলেন যে এটা তো পাবলিক কনজাম্পশনের জন্য বলেছি, আসলে তো আমি এটা করব না, আসলে তো আমি এইভাবে করব জিনিসটা, তাহলে আই এম সরি টু সে ওইটাকেই বলে মুনাফিকাত, হিপোক্রেসি। সো ডোন্ট বি, ওইটা করেন না, ওইটা করেন না। আপনাকে হয়তো অনেক আপনার অনেক অ্যাডভাইজার্স আছে তারা হয়তো বলতে পারে যে আপনি পাবলিক কনজাম্পশনে এটা বলেন, কিন্তু আসলে করেন এইটা, ডোন্ট ডু দ্যাট, ইউ সি। জনগণকে কনফিডেন্সে নেন, take the people into confidence, try to bring the people together, যেন কোনো ডিভিশন না হয় amongst the people। এখন যেটা পজিশন আছে, এখন 3টা ভাগে ডিভাইডেড আছে, একটা জামাতের আছে, একটা বিএনপি, ভেরি বিগ দল, আপনারা খুবই বড় দল, সিমিলারলি আওয়ামী লীগ খুব বড় দল, অনেক বড় দল। সো এই দুই বড় দল যদি একত্র না হয় দেশকে কিভাবে এগিয়ে নেবেন? খালি কি এটা বললে হবে? ওই নাসির উদ্দিন পাটওয়ারি টাটওয়ারির মতন কথা বললে হবে? নো, ম্যাচিউরিটি আনেন, গভর্নেন্সে ম্যাচিউরিটি আনেন, আপনার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা বোঝেন যে কি আছে, ওইভাবে চলেন, নাইলে আপনার এই যে টাকা আসে না বাইরের থেকে রেমিটেন্স, হ্যাঁ আপনার লোক তো নেবে না, বিকজ বাংলাদেশের এই 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 রাজনীতির জন্য এই গত 3-4 বছরে এত খারাপ হয়ে গেছে বাংলাদেশের ইমেজ, যে বাংলাদেশিজ আর ভেরি ভায়োলেন্ট পিপল। ওরাও তো সব দেখছে আপনার সোশ্যাল মিডিয়ায় কিভাবে পিটাচ্ছেন, কিভাবে মারছেন, তারেকে তুলে নিয়ে যাচ্ছে, সব ঘটনা তো দেখছে, সব ঘটনা তো রিপোর্ট করে তাদের দেশে। এই জন্য তাদের দেশ মনে করছে যে বাংলাদেশ ইজ আ ভেরি ভায়োলেন্ট, দ্য পিপল আর ভেরি ভায়োলেন্ট, এবং গালাগালি করে, ওদের সাথে কথা বলা যায় না। এই
ইমেজটা নিয়ে কি আপনি মনে করেন যে আপনার লোকজনকে নেবে, যেখানে পাকিস্তান ওয়েস্ট এশিয়ার মধ্যে তার পাটা জমিয়ে ফেলতেছে, নিলে ওদের লোক নেবে, আপনার লোক কোন দুঃখে নেবে? আপনার লোক জানে কি? কিছুই জানে না। ওরা যারা জানে বা ইসের জন্য তারা ফিলিপিন্স থেকে নেবে, তারা ইন্দোনেশিয়ার থেকে নেবে, তারা শ্রীলঙ্কার থেকে নেবে, আপনার থেকে নেবে কেন? গোলমাল করার জন্য? No, they will not. Then your remittances will go down, which is the only money that you have. Because garments এর যেটা আছে এটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। আর গার্মেন্টসে তো দেখেন, আমরা তো পাবলিককে মনে করি বোকা, দে আর ইডিয়েটস। আপনি গার্মেন্টসে বলেন $40 বিলিয়ন আমরা আয় করি, $50 বিলিয়ন আমরা আয় করি, কিন্তু এইটা তো বলেন না যে $40 বিলিয়ন আর $50 বিলিয়ন এর মধ্যে 60% 70% ওটার এগেইনস্টে আপনি ইম্পোর্ট করছেন। অর্থাৎ আমি এটা আয় করলাম বিক্রি করে, ওইখান থেকে আমার 60 to 70% চলে যাচ্ছে। আপনি যে টাকাটা আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিজকে বিএনপি করে নাই, আওয়ামী লীগ করেছে, সেটা হলো যে আপনাকে যে 7.5% আপনি বলেছেন যে আপনি বিদেশে টাকা রাখতে পারবেন, রিটেনশন 7.5%, পিপল আর রিটেনিং দ্যাট। বন্ধ করেন এইগুলো, বন্ধ করেন, এইটা বন্ধ করেন যে কোনো রিটেনশন হবে না। প্রত্যেকটা পেনি মাস্ট কাম ব্যাক টু বাংলাদেশ। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, যখন শেখ হাসিনা করেছিল আর্থিক অবস্থা এত খারাপ ছিল না। সো ওদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য উনি এটা করেছেন। আই এম নট সেইং দ্যাট শি ওয়াজ রং, শি ওয়াজ কারেক্ট, বিকজ আর্থিক অবস্থা ভালো ছিল, আমার গার্মেন্ট এক্সপোর্ট হচ্ছিল। এই মুহূর্তে তো তা হচ্ছে না, ইউ আর এবল টু ডু ইট। সো চিন্তা করেন, যেখানে কনসেন্ট্রেট করেন ওইখানে, নাহলে তো আপনি পারবেন না। আপনি যদি আজকে 20-30% ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন? আপনি কোথা থেকে টাকা আনবেন? কত টাকা ছাপাবেন আপনি বলেন? ইনফ্লেশন কোথায় যাবে আপনি টাকা ছাপালে? আপনি পেমেন্ট করবেন কেমনে? এই যে ক্লিয়ারিং হাউসকে যেগুলি ইম্পোর্ট করছেন, আপনি পেমেন্ট করবেন কিভাবে? আপনি বিদেশি কন্ট্রাক্টরসদেরকে আপনি পেমেন্ট করবেন কিভাবে? যে লোনস গুলি আমাদের উপরে আছে, এই কথা বললে তো হবে না যে শেখ হাসিনা লোন নিয়েছে। নো, শি টুক ইট ফর দ্য কান্ট্রি, শি স্পেন্ড ইট। আপনার পদ্মা ব্রিজ করেছে, অনেক টাকা লাগে তো, ঠিক আছে, লুটপাট হয়েছে, পদ্মা ব্রিজও তো হয়েছে। আপনার এক্সপ্রেসওয়ে করছে, ঠিক আছে, লুটপাট হয়েছে, বাট এক্সপ্রেসওয়ে তো হয়েছে, ঠিক আছে। রেলওয়ে লাইন করেছে কক্সবাজার পর্যন্ত, লুটপাট হয়েছে, ধরেই দিচ্ছি সব, বাট রেলওয়ে লাইনও তো হয়েছে। ভবিষ্যতে তো এইগুলি সব আমাদেরকে ফায়দা দেবে। সো প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনিও লুটপাট করেন, অসুবিধার কি আছে? করেন না, কিন্তু জনগণকে ডেভেলপমেন্ট দেন, ইনফ্রাস্ট্রাকচার বাড়ান, বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসেন। ডু দ্যাট, আই ডোন্ট মাইন্ড, at least Mohsen Rashid does not mind, কিন্তু সাথে তো এইটাও করবেন তো। শেখ হাসিনা তো করেছে, অনেক টাকা লুট হয়ে গেছে, অনেক ব্যাংক দিয়েছে, কমিয়ে দেন। দু একটা ভালো ব্যাংক যদি পারেন করেন, জয়েন্ট ভেঞ্চারে ব্যাংকের লাইসেন্স দেন, বিগ ভেরি বিগ ব্যাংকস। ধরেন ব্যাংক অফ আমেরিকাকে বলেন যে ভাই, মোহসেন রশিদের সাথে, রাশেদের সাথে, অমুকের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে এখানে একটা ব্যাংক করে দাও। এদিকে দৌড় দেন, যেন আমাদেরকে অ্যাড কমিশন না দিতে হয় এলসির উপরে। আপনি জানেন কত ক্ষতি হচ্ছে? খেয়াল আছে আপনার? So there are lots of issues you have to address. খালি হাসিনার উপরে দোষ দিলে হবে না। Yes, she did bad things, she also did good things, very good things, যেগুলি জনগণের কাজে লেগেছে। আপনিও করেন, আমি তো বলছি না, আপনি আগেও করেছেন, 2001-এর পরে যে গভর্নমেন্ট ছিল আপনি করেননি, বাট আপনি সেখানে ভালো কাজ করেছিলেন। কি কাজ করেছেন? যে আপনি সব টাকা বাইরে নেন নাই, আপনি টাকা বাংলাদেশে ইনভেস্ট করে 30-32-35টা ইন্ডাস্ট্রিজ করা হয়েছিল, যেখানে ইউ এর পার্টি টু ইট। না আমি ছিলেন কি ছিলেন না আমি জানি না, বাট ঠিক আছে, করেন। দেশ
ওই 35টা বা কয়টা ইন্ডাস্ট্রিজ যেগুলি ছিল ওইখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেট করেছেন আপনি। ইউ হ্যাভ জেনারেটেড রেভিনিউ ফর দ্য কান্ট্রি। ইউ ডিড দিস ইন 2001 এন্ড চুরিও করেছেন। আমি তো বলছি না যে আপনি খালি চুরি করেছেন, না, কাজও করেছেন, এখনো করেন। বাট ডোন্ট ব্লেম শেখ হাসিনা যে লুটে চলে গেছে, অনেক কাজ করেছে। ওসব কাজগুলি যদি আপনার সাহস থাকে তাহলে ওই লিস্টটা পাবলিশ করেন যে সে কি কাজ করেছে, জনগণও দেখুক, যে জনগণ জানে যে কি কাজ হয়েছে। আজকে আপনার গ্রাম ইউনিয়ন পর্যায়ে সবখানে পাকা রাস্তা হয়েছে। কে করেছে, কখন করেছে এইগুলি? আপনি আপনার গ্রামের বাড়িতে যেতে পারেন, পাকা রাস্তা, গাড়ি নিয়ে যেতে পারেন। হয়েছে না এগুলি? আপনি কি বলতে পারেন যে এগুলি হয় নাই? ল অ্যান্ড অর্ডার ওয়াজ বেটার শেখ হাসিনার সময়, যে কোনো ভাবেই হোক না কেন। চাঁদাবাজি এত ছিল না। ওই যে চাঁদা যেগুলি নিত ওইগুলি অনেক কম ছিল, এখন এগুলি 3 গুণ 4 গুণ হয়ে গেছে চাঁদা। আপনি যান না একটু বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বা জিনা অ্যাভিনিউ বা হোয়াট এভার নেম ইউ ওয়ান্ট টু গিভ ইট, ওইখানে যান, গিয়ে দেখেন, ওদেরকে বলেন যে ভাই এখন কত দাও, আগে কত দিতা, যান সার্ভে করেন, ফাইন্ড ইট আউট যে কেন এত এই 2 নম্বরই কাজ এত কেন হয়ে গেছে, বা চাঁদা হচ্ছেই বা কেন। আজকে আপনারা দেখান যে ফুটপাত থেকে আপনি দোকান তুলে দিচ্ছেন, ওই বেচারা গরিব মানুষের এটা আপনি পানির মধ্যে ফেলে দিচ্ছেন, ওর এই যে ঠেলা বা হোয়াট এভার তারা যে লাগায়। কেন বাবা, ওকে সুযোগ দেন, সেটার মাল তো অ্যাটলিস্ট নিয়ে চলে যাবে। আপনি ভেঙে দেন, আপনি বলেন এখানে বসতে দেব না, আমি এটার সাথে একমত, কিন্তু ওর লস করাবেন কেন? We have seen video clips, আপনি খালের মধ্যে ফেলে দিচ্ছেন ওর জিনিসপত্র। আরে বাবা, ওই তো বড় লোক না, সে তো যে টাকা দিয়ে ইনভেস্ট করে জিনিস এনেছে, বেচে সন্ধ্যার সময় বাজার করে সে চলে যায় তার তার ফ্যামিলির জন্য করে, আপনি ওর জিনিসই ফেলে দিলেন। এত কঠোর কেন হবে পুলিশ আপনার? এত কঠোর কেন হবে যারা এই কাজগুলি করছে? আমি চাই না যে ওরা ফুটপাতে থাকুক, আমি চাই রাস্তা ক্লিন হোক, কিন্তু এত কঠোর তো হতে পারে না। আমার ভাই পুলিশে এত কঠোর হতে পারে না, ওকে দিয়ে করানো হচ্ছে। তো শেখ হাসিনা যদি কিছু করিয়ে থাকে, হোয়াট ইজ দ্য রং? কি ভুল করেছে রাষ্ট্র? আপনি আমি যারা ক্ষমতায় আছেন ওনার জ্ঞাতার্থে বলছি, এই পৃথিবীতে রাষ্ট্র, এভরি রাষ্ট্র is a terrorist. Every রাষ্ট্র is a terrorist. বাট এইটা হচ্ছে লয়ের মধ্যে, আইনের মধ্যে থেকে তারা টেরোরিস্ট হয়। এটা ওই টেরোরিস্ট না যেটা আপনি বুঝবেন বা অন্যরা বোঝেন। বুঝি? সো আপনি যখন সরকার চালাবেন অনেক জায়গায় আপনাকে করতে হবে, বাট এরকম কঠোরতা তো না গরিব লোকের জন্য। নো, আপনি ঢাকার থেকে এইগুলি যদি আপনি পাঠিয়ে দেন গ্রামে, হাইওয়েতে চালাবে না, বন্ধ করে দেন, দেখেন ঢাকা শহর কত ভালো চলে। দেখেন এই এখন কথা হচ্ছে যে এই লোকরা কি করবে। হ্যাঁ, এই লোকদেরকে কার্ড দেন, আপনি তো কার্ডের একটা স্কিম করেছেন, এই 5-6 লক্ষ লোক যারা এইগুলি চালায় কার্ড দেন ওদেরকে, কার্ডে টাকা দেন ওদেরকে। বাট অ্যাটলিস্ট ঢাকা, অ্যাটলিস্ট এই শহরগুলি তো চলতে হবে। These cities, your cities are becoming dead cities. আপনি তো লন্ডনে থেকেছেন প্রাইম মিনিস্টার সাহেব 17 বছর, ওইখানে কিভাবে ট্রাফিক চলে, কিভাবে বাচ্চারা স্কুলে যায়, আপনি তো বাচ্চাদের কথাও মেনশন করেছেন। আমি শুনেছি যে আপনি চান সব বাচ্চাদেরকে যেন আপনি জুতা দিতে পারেন, কাপড় দিতে পারেন, আপনি বলেছেন। আমিও চাই, ওরাও চায়। শেখ হাসিনা কি কিছু করে নাই এডুকেশনের জন্য, বাচ্চাদের জন্য? করে নাই, করেছে। আপনার আম্মাও করেছেন, আপনার আম্মাও করেছেন। সো ফলো দ্যাট রুট। আমার 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 ভাবির পোলাদের দৌড়ানি দেখে করুণা প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে। আর ভাবির পোলা যে হুমকি দিল এটা শুনে বড়ই হাসি পাচ্ছে আমার। আমার ভাবির পোলারা তো এর আগে আরেক বড় ভাবির পোলা আছে না, ওই যে পেটকে, যে এটা নাহিদ ইসলাম নাকি, আমার যে ভাবির পোলার পেটটা পেটকের মতো হয়ে গেছে আর পশ্চাৎ দেশ ফুলে মমি সিংহে পাউরুটি হয়ে গেছে, ওই ভাবির পোলা আবার কি বলছিল মনে আছে তো,
যে আওয়ামী লীগ বিএনপি একসাথে আসলেও নাকি তাদের সাথে পারবে না। তো আমার ভাবির পোলারা ওই হবিগঞ্জে নাকি 2-4 জন বিএনপি লোকের দাবরানি খাই পালাইছে শুনলাম। আবার কেউ কেউ বলতেছে এটা তাদের প্রীতি ম্যাচ চলতেছে, ফ্রেন্ডলি ম্যাচ, কেউ কেউ এটাও বলতেছে, কিছু দুষ্ট লোকেরা এটাও বলে, জানি না কি হয়েছে। তো আমার ভাবির পোলারা এইভাবে দৌড়ানি এত কম কম খাইতেছে, এটাই আমি বিস্মিত। এখনো যে ঠিক মতো দৌড়ানি খায় না, কি দৌড়ানি খায় ভাবির পোলারা, আবার কথাও বলে। আমি তো ভেবেছিলাম ভাবির পোলাদের মানে আইসিইউতে পাঠাই দিবে। আমার ভাবির পোলারা বিএনপির এমপিকে গালি দিতে দিতে আইসিইউতে পাঠাই দিছে মির্জা আব্বাসকে। বিএনপি তো এই হিসেবে কিছুই করতে পারে না। বিএনপি বুঝলাম না, বিএনপি এরা কি পাড়া থেকে বিসি ছাড়া খাসি হয়ে গেল কিনা জানি না। যাই হোক, এরা নিজেদের নেতারে কুলাঙ্গার বলে কিছু বলতে পারে না, এদের দলকে কুলাঙ্গার বলে তাও এরা কিছু বলে না। মানে আওয়ামী লীগ ছাড়া আবার কারোর সামনে গেলে আবার বীরগিরি দেখাইতে পারে না। তো ঘটনা চক্রে আমার ভাবির পোলাদের একটু দৌড়ানি দিয়েছে শুনলাম। ভাবির পোলাদের দেখে আমার খুব মায়া লাগতেছে, দেখা যাক সামনে আরো কি হয়। তো ওই যে আমার ভাবির পোলারা যদি জিতে তাহলে একরকম বলবো, আর হারলে আরেক রকম বলবো, দেখা যাক সামনে কি ঘটে। তো আমার ভাবির পোলারা কিছু হয় না, এগুলো মায়ের হাকে বলে মায়ের খাওয়ার পর অন্য দাঁড়ায় থাকবে, পালায় থাকবে 1 মাস, ওইটা নইলো মায়ের। এগুলি কি মায়ের, বিএনপি এগুলি কি করতেছে। তবে হাসি আসলো যে এরা হলো মহাবীর দুর্বল সিংহ, খায় পান্তা ভাঙে জিগার ডাল, 2 হাত দিয়ে টাইনা ছিঁড়ে মাকড়া সারজাল। আমার ভাবির পোলারা হইলো এরকম বীর। আমি বলেছি তো, শুধু ওয়াকারকে আমার ভাবির পোলার মামু, জলপাই রঙের মামুরা শুধু বেড়াকে ফিরে যাক, তারপরে দেখবেন আমার ভাবির পোলারা রাস্তা ঘাটে, মাঠে ঘাটে, হাটে মাঠে, বন্দরে কিভাবে পাবলিকের উষ্টা কুইন্নে লাথি খায় আপনি দেখতে পারবেন। তখন আর বিএনপি লাগবে না, ছাত্রদল লাগবে না, রিক্সাওয়ালারা এদের জুতা মারবে, অটোওয়ালারা এদের জুতা মারবে, সাধারণ পাবলিক এদের দেখলে থুতু দেবে, আপনি দেখতে পারবেন। শুধু ওয়াকার বেড়াগে ফিরে গেলেই আমার ভাবির 6টা পোলা আছে না, অনুরুদ্ধ আসরের এমপি হয়েছে, এরা তো ঘর থেকে পারাইতে পারবে না। জামাতের অনুরুদ্ধের আসরের যে আছে এমপি, এরা দৌড়ের উপরে থাকবে। শুধুমাত্র ভাবির পোলাদের যে মামা আছে জলপাই রঙের, তাদের শুধু বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে দেখবেন দেশের খেলা শুরু হয়েছে। আমতারেক বলছে না, গালফুল আমতারেক, ফুটবলের মতো সটাবে এদের ফুটবলের মতো পাবলিক সরাবে, দেখতে আওয়ামী লীগ লাগবে না। এই আমার ভাবির পোলাদের সরাইতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের পক্ষের কারোই লাগে। এই রিক্সাওয়ালারাই যথেষ্ট, অটোওয়ালারাই যথেষ্ট, ফুটপাতের দোকানদারই যথেষ্ট, রাস্তায় যেতে পারবে না, আপনি দেখতে পারবেন, কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। নির্বাচন মনে আপনি বলছেন যে আসলে দেশ কারা চালাচ্ছে? আমরা তো জানি বিএনপি চালাচ্ছে, বিএনপি ক্ষমতায়, তাহলে বিহাইন্ড দ্য স্ক্রিন পিছনে অদৃশ্য কোনো শক্তি কি সবকিছু নিয়ন্ত্রণ করছে? তাহলে না হলে সালাউদ্দিন আমরাদের মতো মানুষ তারা দিনের পর দিন এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অনৈতিক কর্মকাণ্ড করে তারা একেবারে বীর দর্পে সবকিছু ঘটিয়ে বেড়াচ্ছে, তাহলে সেখানে প্রশাসন কোথায়, সরকার কোথায়? আমার যে প্রশ্নটি ছিল, কেন সরকার পারছে না, কেন আপনারা পারছেন না এগুলো নিয়ন্ত্রণ করতে? প্রশাসন, সরকার সবই আছে। আমাদের একটা চক্ষু লজ্জা, চোখের পর্দা একটা বলতে যে শব্দটা, এটা কাজ করে। মনে হয় যে 2 বছর আগে একটা ছেলেরা মেয়েরা এরা একটা দেশের সম্মুখভাবে গেছিল একটা যুদ্ধের ময়দানে, আচ্ছা এদেরকে যতটা পারি স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইসের মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন, স্বাধীনতার মানে এই না যে আপনি যা খুশি তাই ব্যবহার করবেন। তো এই স্বাধীনতাকে এখন আমি মনে করি, স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা কি আপনাকে একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতা দিবে, সেই পর্যায়টা সীমাটা লঙ্ঘন করলে কিন্তু আপনি রাষ্ট্রের আইনের অনুশাসনের আওতার মধ্যে আসবেন। এটাই কিন্তু রাষ্ট্রের ফয়সালা। তো সেই ফয়সালায় 2 দিন আগে 2 দিন পরে, আমি করলে আমি আসবো, আপনি করলে আপনি আসবেন, তারা করলে তারা আসবে। আপনি মনে করেন না যে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না, মানে কোনো না কোনো ভাবে বিএনপি সরকার শুধু দেখছে। আপনি 2 বছর যাবত আমরা গালির মধ্যে আছি, আমরা যে কোনো আন্দোলনের যে নেপথ্যে কারা ছিল, আমরা যে ছিলাম, আমরা যে ছাত্র দিয়ে যুব দিয়ে সাপ্লাই করে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে এই আন্দোলনটা করেছে, তারা মনে করেছে সবই তারা। পিছনে একটা তাকায় দেখুক, আপনি দেখেছেন তো একটা দল গঠন করার পরে এনসিপি যে কয়েকটা মিটিং করেছিল আপনার শেরাটনের সামনে, যমুনার সামনে,
বা কিছু এই জায়গাগুলা আপনার কয়টা লোক হয়েছিল? তো তারা যতক্ষণ বলবে তাদের লোক কয়টা, তাহলে আপনার মনে করেন হবিগঞ্জে এই ঘটনা ঘটার সময় তাদের লোক যদি বেশি থাকতো নিশ্চয়ই তারা ছেড়ে দিত না। তো এই ধরনের কাজ গুলা তারা করছে, তাদের আমার মনে হয় যে এখন রশি টানা উচিত, মুখের লেভেলে আপনার বেড়া দেওয়া উচিত, এর চেয়ে বাড়া উচিত না আমি মনে করি। তারা এই বিষয়টিকে মব বলছে এবং এটি তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে গেছে। যারা মব করেছে এতদিন তারা এখন মবের শিকার। আবার এটাও সত্য কথা, মব যে শুধুমাত্র এনসিপির নেতা কর্মীরাই করেছে তাও না, এখানে জামাত শিবিরের লোকজন ইনভলভ ছিল অন্তত গত 1.5-2 বছর ধরে যা চলছে। এবং সাম্প্রতিক সময়ে এসে এটিও হয়তো আপনার কাছে অপ্রিয় লাগতে পারে, আহ অবশ্যই ছাত্রদল যুব দলের নেতা কর্মীরাও মব করছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, অনেক প্রমাণও রয়েছে, যথেষ্ট প্রমাণ রয়েছে। আহ আজকে অনেকে বলছেন যে অবশ্যই আমরা এই ঘটনা নিন্দা জানাই, এনসিপির উপরে যে হামলা হলো, কিন্তু অনেকে বলছেন, যেমন আপনিও বললেন যে প্রকৃতির প্রতিশোধ বলে তো একটা কথা আছে। তা আজকে তারা যেমন করছে তাদের উপরে সেটি চলছে। যশোরে জামাতের এমপি এবং তার কন্যাকে ঘিরে রাখা হলো, এলাকাবাসী ঘিরে ধরলো, এটাও আমি মনে করি যে একটা প্রতিদান। কিন্তু ছাত্রদল যুবদল যা করছে তারাও কি এই ধরনের মবের শিকার হবে না ভবিষ্যতে? প্রকৃতির প্রতিশোধটাকে তাদের উপরেও বলতে পড়বে না? আমি তো বলি নাই যে কোনো একটা সংগঠন শুধু আপনার নেচারের শিকার হবে। এইখানে নেচারের রিভেন্সের শিকার প্রত্যেকেই হবে। আপনি কি করেছেন আপনি জানেন, আর আপনার গড জানে, আমি হয়তো জানি না, বাট আপনি কিন্তু একদিন এইটার শিকার হতে পারেন। তাই বলে একটা সভ্য রাষ্ট্র থেকে আমরা কি সাধারণ মানুষ যারা আছি তারা মানে প্রকৃতির উপরেই নির্ভর করে থাকবো? দেশে আইনের শাসন কি প্রতিষ্ঠা হবে না? কেন আমি এই প্রশ্ন করছি? নির্ভর চৌধুরী মনি, আপনি একজন আইনজীবী না হলেও আপনার আপনার আইনের ডিগ্রি রয়েছে, এটা হয়তো অনেকেই জানেন না। আপনার পিএইচডি ডিগ্রিও রয়েছে, আপনি সেটা ব্যবহার করেন না, সেটা হয়তো আপনার রুচিশীলতার জায়গা থেকে। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। তিনি দুর্নীতি করেছেন কি করেননি এটি আদালত কর্তৃক প্রমাণিত হবে। ধরে নিলাম তিনি দুর্নীতিবাজ বা তিনি দুর্নীতি করেছেন, কিন্তু পুলিশ চার্জশিট দিবে, বিচারিক প্রক্রিয়ায় জামিন হবে কি হবে না সেটি মানুষ তাকিয়ে থাকে। কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর গত পরশুদিন জামিন হলো, সব ধরনের প্রসিডিউর মেনটেন করা হলো, আপিল বিভাগ থেকে জামিনের অনুমতি মিলল, জেল গেটে বেল বন্ড পৌঁছালো, তাকেও ছাড়া হলো না। নতুন করে 30 ঘন্টা পর মামলা, আর একটি ডাকাতি মামলা দেওয়া হলো। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর একটি এক্সাম্পল হিসেবে মানে বিষয়টি তুলে ধরলাম। এরকম অসংখ্য মামলা রয়েছে, এখনো ডক্টর ইউনূস সরকারের সময় যা চলছিল এখনো তাই চলছে। আপনারা বলছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এটা কি আইনের শাসন? আমি যত জানি যে বেল বন্ড জেল গেটে পৌঁছানোর পর 1 সেকেন্ডের জন্য কারো শক্তি নেই আটকে রাখার। বিএনপি আওয়ামী লীগ আমলের আমরা জানি যে জেল গেট থেকে বেরোনোর পর পরই সাদা পোশাকে পুলিশ ধরেছে, অসংখ্য নেতা কর্মীদের আপনাদের ধরেছে, সবই সত্য কথা। কিন্তু সেটি তো অনেকের ভাষ্যমতে ফ্যাসিবাদী সরকার ছিল। বিএনপিও সেই ফ্যাসিবাদিতা পথে হাঁটছে, যেমন ফ্যাসিবাদকে লঙ্ঘন করেছিল, মানে টপকে গিয়েছিল ইউনূস সরকার, এখন তার ধারাবাহিকতা চলছে। এটা দুঃখজনক, আমি বলবো যে এইটা আইনের ব্যত্যয় ঘটানো হয়, এবং এটাই প্রথম না, এরকম হয়। আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়া উচিত, এবং বিএনপিকে যখন যে সরকার থাকে দেখবেন কিছু হালুয়া রুটি ভাগাভাগি করে খাওয়ার মতো লোক জুটে যায়। আপনি বিএনপির ত্যাগী নেতাদের এখন দেখবেন না, যারা বিএনপি করে নাই, এমন যে অন্য দল করেছে, আওয়ামী লীগও করেছে, তারা বিভিন্নভাবে ভালো আছে, বিভিন্নভাবে। তো সেইখানে তারা যতদিন থাকবে সরকারকে বিপথে নেওয়ার চেষ্টা করবে। সরকারের অবশ্যই এই ব্যাপারে তটস্থ থাকতে হবে। আমি মনে করি যে যে কোনো আইনের লঙ্ঘন করা বিএনপি করতে চান না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমার মাকে যদি এখন জিজ্ঞেস করতাম যে আমি কি করব প্রতিশোধের ব্যাপারে, উনি বলতেন যে না, তোমার এই জায়গায় যাওয়া ঠিক হবে না, তুমি দেশের জন্য কাজ করো। তো এই যে
যিনি বলেন যে আমি প্রতিশোধ চাই না, তবে আমি বিচার চাই। তো এই বিচারটা আমরা চাই। না, তাহলে তারেক রহমানের প্রতি নিঃসন্দেহে সাধারণ মানুষের অনেক ধরনের আস্থা ছিল, অনেক বেশি আস্থা ছিল। একটা বিপর্যয়ের পর 5ই আগস্ট একটি বিপর্যয়ের পরে ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন মানুষ দেখেছে, সেই শাসন দেখার মধ্য দিয়ে মানুষের বড় এক্সপেকটেশন ছিল বিএনপির প্রতি। আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, তিনি নিজেও বলেছেন তার মায়ের উদাহরণ দিয়ে, তার ভাইয়ের উদাহরণ দিয়ে, যেটি আপনি বললেন, সামারি হচ্ছে তিনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন না। কিন্তু যা কিছু ঘটছে, মানুষ তো মনে করছে যে ডক্টর ইউনূসের সেই শাসনের ধারাবাহিকতা সম্ভবত এখনো চলছে, নইলে অসংখ্য মানুষ জামিন পাওয়ার পরেও একটা পর একটা পেন্ডিং মামলা যাচ্ছে। এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ 30 ঘন্টা পর তাকে নতুন মামলায় দিয়ে দেওয়া হলো, উত্তরা থানায় হত্যা মামলা। এবং এগুলো তো আলটিমেটলি বিএনপির কাঁধে যাচ্ছে, তাই না? তো যারা হ্যাঁ, সরকারে থাকে তারা কি কখনো বুঝবে না যে এগুলো আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে? আমার মনে হয় যে বিএনপি, আপনারা তো সাংবাদিক, এটা বিএনপির নীতি নির্ধারক মহলের কাছে এই আর্জিটা যদি আপনারা জানান, এটা নিশ্চয়ই তারা জানবেন, বুঝবেন এবং করার চেষ্টা করবেন। সেটা কিছু, আপনি 100টা কাজে তো 2-3টা 5-7টা 10-12টা আপনার হতে পারে, হতে পারে। আমি দুঃখ প্রকাশ করছি নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের জন্য, বাট এবং আশাও করছি যে আগামীতে এটা হবে না ব্যর্থ। হয়তো তার কিছুদিন থাকতে হবে, এরপরে জামিনটা নিশ্চয়ই উনি বের হবেন। আপনি যখন সরকার দলীয় এমপি, নিশ্চয়ই আমরা আশাবাদী হতে পারি। আমি 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 এত দূরে যাই কেন? আমি আপনার কথাই বলি। আপনি ইন্ট্রিম সরকার থাকলে আপনি বের হতে পারতেন না, না, আমি অথচ কিন্তু আপনি কি কেন ধরা হন? আমি কিন্তু ওই সরকারের সময় বেরিয়েছি, যখন দেশ বিদেশে প্রতিবাদ গড়ে উঠলো আমাদের কজনের বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় বেরিয়েছি, কিন্তু তাদের টার্গেট ছিল আরো অন্যান্য মামলায় আটক দেখানোর, হয়তো প্রতিবাদের কারণে সেটি পারেনি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যারা ছিল তারাও তো বের হয়েছে, পরে বের হয়েছে। হুম, হুম, হুম। তো সেটা তো জি। সরকারের একটা না, উদারতা অবশ্যই ছিল। অবশ্যই অবশ্যই, আমি তো বললাম যে অনেকে বের হচ্ছেন, এটাও বাস্তবতা। কিন্তু তার তুলনায় এখনো অসংখ্য মানুষ ভিড়ে মাটি বিক্রি করে জামিন নিচ্ছেন, আবার নতুন মামলা আটকে পড়ে যাচ্ছেন। তাহলে ওই টাকাগুলো তো তাদের জলে যাচ্ছে, এবং যে কষ্ট হচ্ছিল সেগুলো সব পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। মানুষ তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, আত্মহত্যা প্রবণতা বাড়ছে, এটিও বাস্তবতা। সেটাই, আপনি ভালো সেটা থাকবেন, নিশ্চয়ই ডক্টর চৌধুরী মনি। আমরা জি, জানাবো, সুযোগ থাকলে অবশ্যই জানাবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দেশের দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের দায়িত্বশীল রাজনীতিবিদের সংখ্যা খুবই কম। নিঃসন্দেহে আপনি তাদের একজন। আপনি সেই জায়গা থেকে আপনি দলের মধ্যে হয়তো সম্ভব হলে সংসদেও কথা বলবেন, এটুকু আমরা প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।